মালদ্বীপের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল। তারা ফুটবলটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। মালদ্বীপের সম্ভাবনা আসলে কেমন বিশ্বে বা বহির্বিশ্বে বা বাংলাদেশের সাথে মালদ্বীপের সম্পর্কে কেমন? সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা জার্নালের বিশেষ আয়োজন প্রবাস জার্নালে। আপনাদের সাথে আছি আমি আশিক আরেফিন। বিশ্বকাপ ফুটবল উন্মাদনা চলছে চারিদিকে। দেশ থেকে দেশান্তরে বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু কমে নেই। আর সেই উন্মাদনার সাথে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ সোহেল রানা। আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুটবল বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করা হচ্ছে এবং বিশ্বকাপ কেমন দেখছেন? এটা তো ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর আসে, অবশ্যই এটার দিকে সারা বিশ্বই তাকিয়ে আছে। তো আমিও কিন্তু পিছিয়ে নেই, এই বিশ্বের সব মানুষের ভিড়ে আমিও বিশ্বকাপের নজরে রাখি। আর আমার প্রিয় দল হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিন্তু অনেক ভালো খেলেছে এবং সামনে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সেটির ম্যাচের জন্য কিন্তু সকলে মুখিয়ে রয়েছে। তবে একটু ভিন্ন প্রসঙ্গে আসি। দীর্ঘদিন প্রবাস জীবন, মালদ্বীপে থাকা হচ্ছে। মালদ্বীপে আসলে এই বিশ্বকাপ এলে মালদ্বীপের অবস্থা কেমন থাকে যদি একটু বলতেন। মালদ্বীপে বিশ্বকাপ উন্মাদনা আমাদের বাংলাদেশে যেমনটা আসলে দেখা যায়, মোড়ে মোড়ে টিভি স্ক্রিন লাগিয়ে সকলে মিলে, ছেলে বুড়ো বৃদ্ধ বনিতা সকলে মিলে কিন্তু খেলা উপভোগ করেন। মালদ্বীপের অবস্থাটা কেমন? মালদ্বীপেও কিন্তু আসলে এরকমই। মালদ্বীপের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল। তারা ফুটবলটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। আর ফুটবল যেহেতু ফুটবলের সাথে রিলেটিভ, অবশ্যই ফুটবলকে তারা ওইভাবেই দেখে। বাংলাদেশের মতোই মালদ্বীপেরও মোড়ে মোড়ে বড় স্ক্রিনে প্রজেক্টরের মাধ্যমে তারা খেলাগুলোকে উপভোগ করে। এমনিতে মালদ্বীপের মানুষ কি ফুটবলের দিকেই বেশি ঝুঁকে থাকে এবং বিশ্বকাপে কি অবস্থা যদি একটু বলতেন, কেমন থাকে অবস্থাটা? জি, বিশ্বকাপে তারা কি করে খেলাগুলোকে, আমি তো বললামই যে প্রজেক্টরের মাধ্যমে দেখায়। ঠিক বাংলাদেশের মতো বিভিন্ন মোড়ে মোড়ে তারা এরকম প্রজেক্টর দিয়ে তারা এই তাদের যে কমিউনিটি বেজ আছে সবাই মিলে একসাথে বসে চা আড্ডা দেয়, সাথে সাথে খেলাগুলো দেখে। মালদ্বীপে আসলে সবচেয়ে বেশি সাপোর্টার কোন দুটি দল? যেমন বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল এলেই বোঝা যায় আর্জেন্টিনা, ব্রাজিল, কেউ কেউ আবার জার্মানি, ফ্রান্স, নানান দলের বেশি সাপোর্টার। বেশিরভাগ কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল। তবে মালদ্বীপে কোন দলের সাপোর্টার বেশি থাকে? মালদ্বীপেও ব্রাজিল, আর্জেন্টিনা তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। তারপরে পর্তুগাল আছে, স্পেন আছে, ফ্রান্স আছে। এভাবে আস্তে আস্তে এই প্রিয় দলগুলোর দিকে মানুষ ঝুঁকে। ধন্যবাদ। এসেছিলাম যেহেতু চলছে বিশ্বকাপ ফুটবল, সেই জন্য বিশ্বকাপ নিয়ে আলোচনা করছিলাম। তো একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম প্রবাস জার্নাল। প্রবাসে বাংলাদেশিদের জন্য, অর্থাৎ মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মক্ষেত্র কেমন এবং পরিবেশ কেমন? অনেকে তো মালয়েশিয়ার দিকে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। তবে মালদ্বীপে কি অবস্থা, সেখানকার বাংলাদেশিরা কেমন আছে? জেনে রাখা ভালো, মালদ্বীপে প্রায় 1,20,000-এর মতো মানুষ আমরা বাংলাদেশিরা বাস করি। আর অন্যদিকে মালদ্বীপের জনসংখ্যাই হচ্ছে 5 লাখের মতো। তো আমাদের কমিউনিটি, আমাদের যেই জনসংখ্যা, এটাকে আসলে একটা রিমার্কেবল, তারা কিন্তু চোখে দেখার মতো। তো আমাদের যেই বাংলাদেশিরা ওখানে কাজ করে, তারা আসলেই সততার সহিত কাজ করে আর অনেক পরিশ্রমী। তো তারা চায় যে ওই দেশের মালদ্বীপের মানুষরা চায় যেন বাংলাদেশি লোকগুলো ওদের ওখানে যে কাজ করুক। আর মিডল ইস্টের শ্রমবাজার কিন্তু এখন প্রায় বন্ধ। আর মালয়েশিয়ার কথা আপনি বললেন, মালয়েশিয়াতে কিন্তু খুলে না এরকম, কলিং খুলে না এরকম পরিস্থিতিতে আছে। তো মালদ্বীপটাকে আসলে এখন একটা বাংলাদেশের জন্য একটা চাহিদাজনক একটা জায়গা, যেখানে প্রতিদিনেই কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানুষ এই মালদ্বীপে যেতে আগ্রহী। আর মালদ্বীপটা আসলে অনেক সুন্দর দেশ, পর্যটনের উপরে কাজ করে সবাই, অনেক পরিচ্ছন্ন, সাগরের দেশ, কোরাল দ্বীপের দেশ। যেহেতু দ্বীপ দেশ, বাংলাদেশ থেকে টোটালি ভিন্ন এবং পরিচ্ছন্ন। মালদ্বীপের আসলে অর্থসামাজিক বা আর্থসামাজিকের যে বিষয়টি, আর্থসামাজিক অবস্থা কেমন এবং মালদ্বীপের সম্ভাবনা আসলে কেমন বিশ্বে বা বহির্বিশ্বে এবং বাংলাদেশের সাথে মালদ্বীপের সম্পর্কে কেমন? বাংলাদেশের সাথে পূর্বে কেমন ছিল তা জানি না, কিন্তু এখন দিন দিন ডিপ্লোম্যাটিক সম্পর্কটা আসলে অনেক 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 বিল্ড আপ হচ্ছে। কিছুদিন আগেও কিন্তু আমাদের ইউএনের যিনি আমাদের প্রধান বাংলাদেশ থেকে সিলেক্ট হয়েছেন, ওনার সাথে কিন্তু ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু ফোন আলাপ হয়েছে। আর পূর্বেও কিন্তু আমাদের হাই কমিশন যিনি জয়েন করেছেন
তিনিও কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছেন যে বাংলাদেশের সাথে যেন অন্তত শ্রমবাজারের সম্পর্কটাকে আরও বিল্ড আপ করে, যাতে রেমিটেন্স আর্ন করতে পারি এবং শ্রমবাজারের যেই বিভিন্ন অসুবিধাগুলো আছে সেগুলোকে সমাধান করে শ্রমিক যেন মালদ্বীপে যেতে পারে সেই ব্যবস্থাই উনি আসলে করে যাচ্ছেন। প্রতিটি দেশের প্রবাসীদের জন্য, অর্থাৎ বাংলাদেশের যারা প্রবাসী রয়েছে বিভিন্ন দেশে, তাদের জন্য এম্বাসি কাজ করে, অর্থাৎ মালদ্বীপে বাংলাদেশের এম্বাসি কেমন কাজ করছে, তারা আসলে কতটা হেল্পফুল এবং সবকিছু তারা টেক কেয়ার করে কিনা যদি একটু বলতেন। জি, ওই দিক থেকে আমি আসলে আমার অন্য দেশের এক্সপিরিয়েন্সটা আমার কাছে নেই, তবে আমি যতটুকু শুনেছি অনেক রকম প্রতিকূলতা আছে এম্বাসিদের উপরে বিভিন্ন দেশে, কিন্তু মালদ্বীপের দিকটা আসলে ভিন্ন। মালদ্বীপের এম্বাসিতে আমাদের জন্য আসলে বাংলাদেশিদের জন্য যেই সার্ভিসটা দেওয়া হয় এটা আসলে অনেক, আপনাকে এক কথায় আমি বলতে যদি চাই সেটা আসলে ভিআইপি সার্ভিসের মতো পাওয়া হয়, কারণ ওখানে তারা সবসময় ওয়েলকামিং, অসুবিধাগুলোকে তারা অবশ্যই কাউন্ট করে কীভাবে সলভ করতে হয় সেই দিককে কিন্তু আসলে অবশ্যই নজরদারি রাখে। একটু ঢাকা শহরে এসছেন কিছুদিন আগে, ঈদের আগে এসছেন যতটুকু জানতে পেরেছি। জি, এই যে ঢাকা শহর, অটোরিকশা, গাড়ির হর্নের শব্দ, বায়ু দূষণ, একেবারে বসবাসের অযোগ্য একটি শহর হয়ে গেছে এবং বাংলাদেশেও কিন্তু বলা যায় অনেক বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় নিয়েও অশান্তি বিরাজ করে কখনো কখনো। তো মালদ্বীপের অবস্থা কি, সেখানকার রাস্তাঘাট বা তাদের সবকিছু মিলিয়ে কেমন দেখছেন বাংলাদেশের সাথে? যদি আমি বাংলাদেশ আর মালদ্বীপের সাথে কম্পেয়ার করি তাহলে এটা চিত্রটা টোটালি ভিন্ন, কারণ মালদ্বীপ তো দ্বীপ রাষ্ট্র আর আমরা তো ল্যান্ড ওয়াইজ কান্ট্রি। তো আমাদের আসলে যেই ট্রাফিক ব্যবস্থা বা আমাদের যেই যান চলাচলের ব্যবস্থা এটা সম্পূর্ণ ভিন্ন। মালদ্বীপের যেই ছোট শহর, মালদ্বীপের যে ক্যাপিটাল, এটা আসলে 4 স্কোয়ার কিলোমিটারের মতো একটা দ্বীপ। এটাতে যেই যানবাহনের যে ব্যবস্থা এটা আসলে ওয়ান ওয়ে টাইপের ব্যবস্থা। তো এতে করে কিন্তু কোনোভাবেই যানজট তৈরি হয় না, কারণ ওয়ান ওয়েতে আপনি যখন রাস্তায় যখন গাড়িগুলো চলবে তখন একদিক থেকে চলাচল করে অন্যদিকে এক্সিট করবে। এটা যদি দুইমুখী রাস্তা হয় তাহলেই কিন্তু যানজটটা তৈরি হয়, যার ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। একমুখী হওয়াতে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা কম থাকে। তারপরে আমি যেটা বললাম যানজটের সমস্যাটা আসলে সম্পূর্ণই নেই বললে চলে। মালদ্বীপের পর্যটন খাতের কি অবস্থা? সেখানকার পর্যটনের জন্য সবচেয়ে বেশি কোন স্থানে আসলে আপনারা যখন বন্ধ পান বা বাংলাদেশি যারা প্রবাসী রয়েছে মালদ্বীপে, তারা আসলে কোন জায়গাটায় আসলে ছুটে যান? বিশেষ করে যেখানে স্থানীয় বসতির দ্বীপগুলো আছে ওইগুলোতে আসলে বিশেষ করে ভিজিট করা হয়। যেমন ধরেন মাফুসি, এখানে স্থানীয়রা বসবাস করে, বাংলাদেশি যারা বসবাস করে। জি, শুধুমাত্র বাংলাদেশি না, ওখানে স্থানীয়রাও বসবাস করে, আর পাশাপাশি ওই দ্বীপটাতে আসলে পর্যটনের জন্য অনেক সুযোগ সুবিধা করে দেওয়া আছে। মোটেল বলেন, বিচ বলেন, উন্মুক্ত বিচ বলেন, এগুলো সবকিছুর ব্যবস্থা আছে। তো মাহফুসিকে সবাই কিন্তু আসলে প্রায়োরিটি দেয়। এটা শুধু আমরা যারা মালদ্বীপে বসবাস করি তারাই না, শুধু বাংলাদেশ থেকেও এখন যারা পর্যটকরা ভিজিট করতে চায় তারা ফার্স্ট প্রায়োরিটি থাকে মাফুসি। ইন্ডিয়া থেকেও যারা যায় তাদেরও ফার্স্ট প্রায়োরিটি থাকে মাফুসি। তো এইভাবে যারা আসলে আইল্যান্ড ভিজিট করতে চায় তারা কিন্তু মাফুসিকে প্রায়োরিটি দেয়। আর তার পরবর্তী স্থান হচ্ছে হিমাফুসি নামে একটা প্লেস আছে, এটাও একটা ভালো আইল্যান্ড। এখন এটাতেও কিন্তু বিভিন্ন রিসোর্ট, মোটেল থাকে আর অপরচুনিটি আছে। আর খোলা উন্মুক্ত বিচের ব্যবস্থা আছে, পরিচ্ছন্ন বিচ, তারপরে পানির স্বচ্ছতা, তারপরে আপনার একজন ট্যুরিস্টের যা আছে সব কিছু দিয়েই কিন্তু আসলে ঢেলে সাজাইয়ে রেখেছে মালদ্বীপের লোকেরা। বাংলাদেশি বললেন 1,20,000-এরও বেশি রয়েছে। মূলত তাদের কি কি ধরনের কর্মক্ষেত্র রয়েছে, এখানে কি কি ধরনের কাজ তারা আসলে করে? আসলে মালদ্বীপটা আসলে ট্যুরিজম রিলেটেড কান্ট্রি, তাদের ইনকাম বেসটাই হচ্ছে ট্যুরিজমের উপরে। তো সেই ক্ষেত্রে ট্যুরিস্ট রিলেটেড যত কিছু আছে, হোটেল বলেন, মোটেল বলেন, রিসোর্ট বলেন, অথবা সাপ্লাই চেইন বলেন, অথবা লোকালদের জন্য যে ব্যবসা প্রতিষ্ঠান বলেন, সব কিছুতেই আসলে বাংলাদেশিরা ইনভলভ। বাংলাদেশিদের লোকদের চাহিদাটা বেশি। আমি প্রথমে আপনাকে বলেছি যে বাংলাদেশি লোকদেরকে বেশি চয়েস করে মালদ্বীপের লোকেরা, কারণ তারা বেশি কর্মঠ, সৎ এবং দীর্ঘদিন সার্ভিস দিতে পারে। তো সেই হিসাবে কিন্তু আসলে বাংলাদেশিদের প্রায়োরিটিটা বেশি থাকে।
বাংলাদেশিদের প্রায়োরিটি আসলে সব জায়গায় থাকে। জি। যদি একটু বলতেন মালদ্বীপে কোন অঞ্চলের মানুষের কিন্তু একটু থাকে, অনেকে বলে না, যেমন আজকে ব্রাজিল আর জাপানের খেলা হবে, যদি একটু বলি অনেকে বলে যেখানেই যাক না কেন নোয়াখালীর মানুষ জাপানি বলা হয় তাদেরকে। মানে মালদ্বীপে কোন জেলার বেশি মানুষ মালদ্বীপে বসবাস? আমার দেখা কুমিল্লার অঞ্চলের মানুষ বেশি, তারপরে ফেনী নোয়াখালীর মানুষ বসবাস করেন মালদ্বীপে। আর যাই হোক, সর্বশেষ যদি একটু আপনার থেকে জানতে চাই, 2011 থেকে 2026 প্রায় 15 বছর আপনি প্রবাস জীবন অতিবাহিত করছেন। এই প্রবাস জীবনে বাংলাদেশ আর মালদ্বীপের মধ্যে কোন দুইটা জিনিস সবচাইতে বেশি অভাব আপনি বোধ করেছেন, যেটি বাংলাদেশে নেই আবার মালদ্বীপেও নেই? কোন দুটো জিনিস যদি একটু বলতেন। এমন যদি বলি, আসলে প্রবাসী হিসেবে আমি পরিবারকেই মিস করি। এই অভাবটাই আসলে সবচাইতে বেশি, প্রবাসীদের এই অভাবটাই আসলে অপূরণীয়। বাংলাদেশি খাবার দাবার, বাংলাদেশি খাবার দাবার, প্রথম আমি আসলে খাবার দাবার নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম, পরবর্তীতে আসলে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছি। মালদ্বীপের স্থানীয় খাবারগুলো আমার এখন চুজেবল। শুধু আমার না, আপনিও যান, হয়তো প্রথম আপনার একটু ডিফিকাল্টি হবে, পরবর্তীতে আসলে এশিয়ান কান্ট্রি তারা আসলে আমাদের মতোই চলন, আমাদের মতোই জীবনযাপন করে, তো তাতে আসলে খাবার দাবার নিয়ে আসলে ততটুকু সমস্যা তৈরি হয় না। আজ কিন্তু ব্রাজিল আর জাপানের খেলা রয়েছে এবং বাংলাদেশে চিরপ্রতিদ্বন্দ্বী বলা হয় আর্জেন্টিনা এবং ব্রাজিলকে বিশ্বকাপ। যদিও বাংলাদেশের টিম নেই, তবুও মুখের লড়াইয়ে, তর্কের লড়াইয়ে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যেই তুমুল লড়াই হয়। যেহেতু আপনি আর্জেন্টিনার ভক্ত বললেন বা আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, আজকের ম্যাচে ব্রাজিল আর জাপানের মধ্যে যে খেলা হচ্ছে বা হবে, আর সেই খেলার মধ্যে আপনি ব্রাজিলকে কতটা এগিয়ে রাখবেন, নাকি জাপান সমর্থন করছেন? আসলে একদিক থেকে আমি দুই দলকেই সাপোর্ট করি, কারণ আর্জেন্টাইন যখন আপনি বলবেন আমাকে, তখন কিন্তু আমি ব্রাজিলের বিপক্ষে চলে যাব। আর আমি এশিয়ান বাংলাদেশি হিসেবে এশিয়ান টেরিটরির মধ্যে জাপান পড়ে, অবশ্যই জাপানকে সাপোর্ট করা উচিত। তো আমি যদি দুই দিক থেকে কাউন্ট করি, তাহলে আমি জাপানকেই চুজ করে নিব। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য। দর্শক, প্রবাস জার্নাল আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ঢাকা জার্নালের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।